বাংলাদেশের বলপেন বাজারে একসময় যে নামটি ছিল প্রায় একচ্ছত্র আধিপত্যের প্রতীক, সেটি হলো ইকোনো। ৮০-এর দশক থেকে ৯০-এর দশক, স্কুলের খাতা, কলেজের নোট কিংবা অফিসের ফাইল সবখানেই ছিল এই কলমের দাপট। সাদা কালো টেলিভিশনের বিজ্ঞাপনে শোনা যেত আব্বুর জন্য ইকোনো, আম্মুর জন্য ইকোনো, যা দ্রুতই ব্র্যান্ডটিকে মানুষের মনে গেঁথে দেয়। এই ব্র্যান্ডের পেছনের মানুষ কাজী সালিমুল হক। ১৯৫১ সালের ১৮ আগস্ট মাগুরায় জন্ম নেওয়া এই উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর চাকরির পথে না হেঁটে বেছে নেন ব্যবসা। ১৯৮১ সালে মহাখালী রেল লাইনের পাশে একটি ভাড়া করা ভবনে ছোট পরিসরে শুরু করেন বলপেন উৎপাদন। সেখান থেকেই জন্ম নেয় ইকোনো। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট একজন জানান, কাজী সালিমুল হক এবং সালমা হক ১৯৮১ সালে জিকিউ বলপেন প্রতিষ্ঠা করেন। কাজী সালিমুল হক কামাল মাগুরা ২ আসনে বিএনপির সাবেক সংসদ ছিলেন। স্থানীয়ভাবে তিনি ইকোনো কামাল নামে পরিচিত। ইকোনো ব্র্যান্ডটির যাত্রা শুরু হয় জিকিউ গ্রুপের মাধ্যমে। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ১৯৮৮ সালে প্রথম বলপেন উৎপাদন ও বাজারজাত শুরু করে। তাদের প্রথম বড় পরিচিতি পায় ইকোনো ডিএক্স নামের বলপেনটি। তখন বাজারে প্রতিটি কলমের দাম ছিল মাত্র ৩ টাকা, যা সেই সময়ের জন্য অত্যন্ত সাশ্রয়ী ছিল। এই কম দামই মূলত ব্র্যান্ডটিকে দ্রুত সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে। শহরের স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে গ্রামের সাধারণ ব্যবহারকারী সবাই খুব অল্প সময়ের মধ্যে এই কলমের ব্যবহার শুরু করে। সহজলভ্যতা এবং কম দামের কারণে এটি বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়। ৯০-এর দশকের শুরুতে ইকোনো ডিএক্সের জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। গ্রাম ও শহর দুই জায়গাতেই এর চাহিদা সমানভাবে বিস্তৃত হয়। কম খরচে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারায় প্রতিষ্ঠানটি খুব দ্রুত ব্যবসায়িক সাফল্য অর্জন করে। ১৯৯৩ সালের দিকে কোম্পানিটির আয় প্রায় ২৫ কোটি টাকায় পৌঁছে যায় এবং মাত্র কয়েক বছরের ব্যবধানে ১৯৯৭ সালে তা প্রায় ৪০ কোটি টাকায় উন্নীত হয়। এই সময়টিকেই ইকোনো ডিএক্স এর স্বর্ণযুগ হিসাবে ধরা হয়, কারণ তখন বাজারে তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল তুলনামূলকভাবে কম এবং ব্র্যান্ডটি প্রায় একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল। সফলতার ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৯৮ সালে বাজারে প্রবেশ করে ম্যাটাডোর নামের একটি নতুন প্রতিযোগী প্রতিষ্ঠান, যারা বলপেনের ডিজাইন ও ব্যবহার অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। ম্যাটাডোরের কলমে রাবার গ্রিপ যুক্ত করা হয়েছিল, যা দীর্ঘ সময় লেখার ক্ষেত্রে হাতের আরাম বাড়িয়ে দেয়। পাশাপাশি তাদের কালি প্রবাহ ছিল আরও মসৃণ এবং লেখার অভিজ্ঞতা অনেক বেশি স্মুথ ছিল। অন্যদিকে ইকোনো ডিএক্স তখনও তুলনামূলকভাবে সাধারণ প্লাস্টিক বডি ও গ্রিপবিহীন ডিজাইনের কলম বাজারজাত করছিল, যার ফলে দীর্ঘ লেখার ক্ষেত্রে ব্যবহারকারীদের আরাম কম অনুভূত হতো। এছাড়া ম্যাটাডোরের কলমে কালি লিকেজ কমানোর জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যা ব্যবহারকারীদের কাছে এটিকে আরও নির্ভরযোগ্য করে তোলে। পরিবর্তনগুলো ধীরে ধীরে বাজারে বড় প্রভাব ফেলতে শুরু করে। ব্যবহারকারীরা উন্নত ডিজাইন ও সুবিধার দিকে ঝুঁকে পড়ে, ফলে ইকোনো ডিএক্স এর বাজার শেয়ার কমতে থাকে। একই সময়ে আরও কিছু দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড বাজারে প্রবেশ করে প্রতিযোগিতাকে আরও কঠিন করে তোলে। এর ফলাফল হিসেবে ১৯৯৭ সালে যেখানে জিকিউ গ্রুপের আয় ছিল প্রায় ৪০ কোটি টাকা, তা ২০০৩ সালের মধ্যে কমে প্রায় ২২.৫ কোটি টাকায় নেমে আসে। পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা হিসেবে ২০০৪ সালে কোম্পানিটি ০.৫ মিলিমিটার নিপযুক্ত নতুন সংস্করণের কলম বাজারে আনে। উদ্দেশ্য ছিল আধুনিক বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে
পুনরায় অবস্থান শক্ত করা। তবে ততদিনে মেটাডোর সহ অন্যান্য ব্র্যান্ড যেমন মেরিল এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছিল। ফলে ইকোনোর এই নতুন উদ্যোগ প্রত্যাশিত সাফল্য আনতে পারেনি। এরপর ধীরে ধীরে কোম্পানির পতন স্পষ্ট হতে থাকে। 2007 সালে আয় কমে প্রায় 17 কোটি টাকায় নেমে আসে। পরবর্তী বছরগুলোতে পরিস্থিতি আরও খারাপ হয় এবং 2016 সাল থেকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে লোকসানে পড়তে থাকে। 2020 থেকে 21 অর্থ বছরে তাদের আয় মাত্র 7 কোটি টাকায় নেমে আসে, যা এক সময়ের শক্তিশালী অবস্থান থেকে নাটকীয় পতনের ইঙ্গিত দেয়। ইকোনোর অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী একসময় যেখানে 300 জনেরও বেশি কর্মী ও বিক্রয় প্রতিনিধি কাজ করতেন, সেখানে বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় 100 জনে। এটি শুধু ব্যবসায়িক পতন নয়, বরং একটি শিল্প প্রতিষ্ঠানের সংকোচনের প্রতীক হিসেবে দেখা হয়। বাংলাদেশের পুঁজিবাজারেও এই কোম্পানি দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত ছিল। কিছু সময় তারা লোকসান সত্ত্বেও শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান অব্যাহত রেখেছিল, যার ফলে বাজারে তাদের শেয়ার নিয়ে নানা ধরনের স্পেকুলেশন তৈরি হয়। ফলে শেয়ারের দাম কখনো অস্বাভাবিকভাবে বেড়েছে, আবার কখনো দ্রুত কমে গেছে। বর্তমানে বাংলাদেশের বল পেইন্ট বাজার সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক। খাত সংশ্লিষ্টদের মতে প্রতি 4 দিনে 1 কোটি শিক্ষার্থী 1 কোটি বল পেইন্ট কলম কেনে। অসংখ্য অফিস নিয়মিতভাবে বল পেইন্ট কিনে থাকে। তবে বাজারে আমদানিকৃত কলমের আধিপত্যের কারণে পুরো বাজার ধরা সম্ভব হয়নি। স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাণ আরএফএল, জননী এবং কুমু দৈনিক 25 লাখ কলম তৈরি করে। 2019 সালে বল পয়েন্ট কলমের বাজারে প্রবেশ করে মেঘনা গ্রুপ। ফ্রেশ ব্র্যান্ড নামে প্রতিষ্ঠানটি কলম বাজারজাত করছে। আমদানিকৃত কলমের কারণে বাজারে তুমুল প্রতিযোগিতার সৃষ্টি হয়। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং রোজ হ্যাভেন বল পয়েন্ট কলম উৎপাদন বন্ধ করে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।